আগের পর্বে আমরা দেখেছিলাম শাও জিয়াচিকে ভালোবাসে, কিন্তু জিয়াচির শাওয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না। সে এই কথা স্পষ্টভাবে ফ্যানলিকে জানিয়ে দেয়। এরপর সোয়াং এবং শি কলেজের মুভি থিয়েটারে মুভি দেখতে আসে, কিন্তু সেখানে তাদের ছাড়া আর কোনো স্টুডেন্ট মুভি দেখতে আসেনি। এই বিষয়টা শির খুবই ভালো লাগে। এখন তার কাছে সুযোগ ছিল সোয়াংয়ের সাথে খোলাখুলি কথা বলার। সে এই সুযোগের পূর্ণ ব্যবহার করে। সাথে সে সোয়াংকে স্কুল টাইমের একটা ঘটনা মনে করিয়ে দেয়, যখন সোয়াং একবার তাকে রাইটিংয়ে হেল্প করেছিল এবং প্রথমবারের মতো সোয়াং সেখানে শিয়ের সাথে খুব খোলাখুলিভাবে কথা বলছিল। সম্ভবত সেও এখন জিয়ানের ভালোবাসা থেকে মুভ অন করতে চাইছিল। তারপর সোয়াং নিজের রুমে ফিরে দেখে আজও তার রুমমেট জিং আসেনি। কলেজ শুরু হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সে কলেজে যোগ দেয়নি। আর কেউই তার বিষয়ে চিন্তিতও ছিল না। পরের দিন আবার ওয়ান ইউনিভার্সিটিতে জিয়ান এবং জিয়াচিকে স্পোর্টস ক্লাবে মিটিংয়ে দেখা যায়, যেখানে স্পোর্টস ক্লাবের হেড ইয়াংলু থেকে তারা জানতে পারে যে শীঘ্রই স্টুডেন্ট কাউন্সিল একটি ওয়েলকাম পার্টির আয়োজন করতে চলেছে, যেখানে সব ক্লাব নিজেদের পারফরমেন্স দেখাবে। তাই স্পোর্টস ক্লাবের তরফ থেকেও তাদের কিছু একটা পারফর্ম করতে হবে। কিন্তু তাদের স্পোর্টস ক্লাবের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানে নতুন স্টুডেন্টরাও যোগ দিতে চাইছিল না। একজন করে ক্লাব থেকে বের হতে যাচ্ছিল, আর বাকি যারা ছিল তাদের কোনো ধারণাই ছিল না তারা কি পারফর্ম করবে। ঠিক তখনই জিয়ানের ফর্ম থেকে ইয়াংলু জানতে পারে যে জিয়ান মার্শাল আর্ট জানে। তাই সে ঠিক করে যে জিয়ান স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ওয়েলকাম পার্টিতে মার্শাল আর্ট পারফর্ম করবে। জিয়ান অনেকদিন ধরে প্র্যাকটিস করেনি, কিন্তু জিয়াচির অনুরোধে এবং অন্যদের চাপে তাকে পারফর্ম করতে রাজি হতে হয়। রাতে যখন সে হোস্টেলের দিকে যাচ্ছিল, তখন সে পথে সুকে দেখে যে গরমের কারণে রুমে ঘুমাতেই পারছিল না। ফিনি বারবার এসি বন্ধ করে দিচ্ছিল, এই কারণেই সু হোটেলে থাকতে চলে যায়। রুমে ফিরে জিয়ান লিলির কাছে এই বিষয়টি জিজ্ঞাসা করে, কিন্তু লিলিরও কোনো ধারণা ছিল না যে যখন তারা রুমে ছিল না তখন ফিনি আর সুয়ের মধ্যে এসি নিয়ে কী ঝামেলা হয়েছিল। ঠিক সেই সময় হোস্টেলের ওয়ার্ডেন মেয়েদেরকে চেক করতে আসে, তাদের দরজায় নক করে। তখন সু সেখানে ছিল না। এটা জানার পর তাদের ওয়ার্ডেনের কাছে বকা খাওয়ার সম্ভাবনা ছিল। তাই জিয়ান আর লিলি তাড়াতাড়ি একটি খেলনা সুয়ের বিছানায় কম্বল দিয়ে ঢেকে রাখে, আর তার স্লিপারগুলো বিছানার পাশে রেখে দেয়। যখন ওয়ার্ডেন ঘরে ঢোকে তখন তারা দুজনই মিথ্যে বলে। তারা বলে দেয় যে সু ঘুমাচ্ছে, কিন্তু স্লিপারগুলো এত সুন্দরভাবে রাখা ছিল যে ওয়ার্ডেনের সন্দেহ হয়, আর তাদের মিথ্যে ধরা পড়ে যায় এবং তারা ওয়ার্ডেনের কাছে বকা খায়। পরের দিন ক্লাসে সু উপস্থিত ছিল না, কিন্তু প্রথম দিনের ক্লাসে যা ঘটেছিল তার জন্য জিয়ান আর লিলি কেউই সাহস পায় না সুর পক্ষ থেকে অ্যাটেন্ডেন্স দিতে। তখন ফিনি সুয়ের পক্ষ থেকে অ্যাটেন্ডেন্স দেয়, যদিও তার অ্যাটেন্ডেন্সে অ্যাবসেন্ট মার্ক পড়ে যায়। এইসব ফিনি করেছিল সুর উপকারের বদলা দিতে, কারণ গত রাতে তার কারণেই সু বাইরে ছিল যাতে এসি অন না করতে হয়, এবং সে সুয়ের প্রতি সেই উপকারের প্রতিদান দিতে চেয়েছিল। ফিনি কোনো উপকারে বোঝা রাখতে চাইছিল না। সাথে সে এমন এক রুমে শিফট করতে যাচ্ছিল যেখানে এসি নেই, যাতে অন্যদের কষ্ট না হয়। অন্যদিকে তারা তো এসি ছাড়া থাকতে পারে না, তাই ফিনির এসি দরকার নেই। জিয়ান একদমই চাইছিল না যে ফিনি তাদের রুম থেকে চলে যাক, কিন্তু ফিনি নিজের মন পাকা করে ফেলেছিল। এরপর কলেজ শেষ হওয়ার পর তারা দুজন একই রেস্টুরেন্টে চলে যায়, আর কিছুক্ষণ পর সু এসে তাদের সঙ্গে যোগ দেয়। সে আজকের ঘটনাগুলো জানতে পারে যে ফিনি তার পক্ষ থেকে অ্যাটেন্ডেন্স দিয়েছে আর নিজের অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট করে দিয়েছে। সাথে সে তাদের রুমও ছেড়ে দেবে। সবকিছু শুনে তার অনেকটাই খারাপ লাগে। সুর তো খারাপ লাগছিলই, তবুও সে বলে যে এতে তার কিছু আসে যায় না। তার মতে ফিনি নিজের থেকে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, তার টপ স্টুডেন্ট হওয়ার অহংকার আছে। আর সে রুমে আসে শুধু ঘুমানোর জন্য, বাকি সময় সে কি করে তা কেউই জানে না। তারা এইসব কথাই বলছিল, তখনই ফিনি তাদের জন্য খাবার নিয়ে আসে, কারণ তার বাড়ির অবস্থা তাদের মতো ভালো ছিল না। তাই নিজের খরচ চালানোর জন্য সে সেই রেস্টুরেন্টের পার্ট টাইম চাকরি করত।
এই কারণেই সে দেরি করে হোস্টেলে ফিরতো। এখন কলেজ শেষে তাকে ওখানে কাজ করতে দেখে ফিনির জন্য বেশ খারাপ লাগে। একজন কাস্টমার ফিনিকে অসম্মানজনকভাবে ব্যবহার করছিল। তখন তারা তিনজন ফিনির পক্ষ নেয় এবং সেই কাস্টমারকে অপমান করে। এরপর কাস্টমাররা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কাজ শেষ করে তাদের অনুরোধ ফিনি তাদের সঙ্গে বসে জিয়ান আর লিলি দুজনেই তাকে রুম না ছাড়ার জন্য অনুরোধ করে। কিন্তু ফিনি আর তাদের কোনো কষ্ট দিতে চাইছিল না। অবশ্য তাদের পক্ষে গরম সহ্য করাটাও ছিল অনেক কঠিন। তখন সু তাকে বলে তাদের সাথে রুমে থাকতে তার মতে সে গরম মানিয়ে নিতে পারবে। শুধু এই কারণেই সে রেগে গিয়েছিল যে এসি বন্ধ করার আগে ফিনি একবারও তাকে জিজ্ঞাসা করেনি। এরপর তারা ঠিক করে যে এখন থেকে রুমে সবার পছন্দকে সম্মান দেওয়া হবে। কিছু সময় এসি চালানো হবে আর ফিনির জন্য কিছু সময় তা বন্ধ রাখতে হবে। এইভাবেই তারা বন্ধুত্বের সূচনা করে। ফিনি আর রুম চেঞ্জ করতে চায় না এবং এখন তার সুর সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এইসব কথার মাঝে লিলি ফিনির বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে। যদিও তার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তবে স্কুল টাইমে তার একটা ক্রাশ ছিল। তারপর যখন এই চারজন নেশাগ্রস্ত অবস্থায় রুমে ফেরে, তারা মজার ছলে ফিনির সেই ক্রাশকে কল করে মজা করতে থাকে। এই রুমে সবাই বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল আর কলেজে এই চারজন বন্ধুত্বের স্কুলের মতোই স্মরণীয় হয়ে উঠবে। পরের দিন চারজনেই একে অপরের জন্য আলাদা আলাদা ব্রেকফাস্ট নিয়ে আসে। ফলে তাদের কাছে প্রয়োজনের থেকে বেশি খাবার জমে যায়। তাই জিয়ান তার একটা পেট ডগকে খাবার খাওয়ানোর অজুহাতে সেখান থেকে কিছু খাবার নিয়ে যায়। কিন্তু তার সেই পেট ডগ আসলে আর কেউ নয়, বরং জিয়াচি। আর তাকে সে খাবার খাওয়াতে এসেছিল। কিন্তু লিলি বুঝে গিয়েছিল যে জিয়ানের সেই পেট ডগ জিয়াচি ছিল। তাই জিয়ানও মজা করে জিয়াচির একটা খাবার খাওয়ানোর ছবি তাকে পাঠিয়ে দেয়। ঠিক তখনই শাও এবং ইয়াংলু সেখানে আসে, যেখানে শাও তাদের ওয়েলকাম পার্টিতে জিয়ানের মার্শাল আর্টস পারফরমেন্স রিজেক্ট করে দেয়। তার মতে এটা অনেক পুরনো ফ্যাশন। আরও একটা নিয়ম হলো যে প্রতিটা ক্লাব থেকেই কেবল একজনই ওয়েলকাম পার্টিতে পারফর্ম করতে পারবে। আর সে স্পোর্টস ক্লাব থেকে জিয়াচিকে পার্টির অ্যাঙ্কর বানাতে চায়। এই কারণে জিয়ান তার পারফরমেন্স করতে পারবে না। শাওয়ের এসব কথায় ইয়াংলু অনেক বেশি রেগে যায়। শাও কালচারাল ডিপার্টমেন্টের হেড ছিল, তাই সে নিজের ক্ষমতার ভুল ব্যবহার করছিল। প্রতি বছর সে স্পোর্টস ক্লাব থেকে কাউকেই পারফর্ম করতে দিত না। কিন্তু শাও যে সিদ্ধান্ত নিয়েছিল তারপর সে আর কারো কথাই শুনতে রাজি ছিল না। আসলে সে প্রতিটা জায়গায় জিয়াজিকে নিজের সঙ্গে রাখতে চাইছিল। সাথে সাথে সে জিয়ানকে তা থেকে দূরে রাখার জন্যই এসব করছিল। কিন্তু এখানে শাও যেভাবে জিয়ানের পারফরমেন্স রিজেক্ট করেছিল, ঠিক সেভাবেই জিয়াচিও তার অ্যাঙ্কর হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু জিয়ান অনেক বুঝিয়ে তাকে শোয়ের অ্যাঙ্কর হতে রাজি করায়। এবার তাদের যাওয়ার পর ইয়াংলু জিয়ানকে তাদের স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আলাদা করে মার্শাল আর্ট পারফরমেন্স দিতে বলে। তারা এই পারফরমেন্সটা আলাদা একটি ভেন্যুতে করবে। এভাবে প্রতিটি বিষয়ই শাওয়ের রাজত্ব মেনে নেওয়া যাবে না। জিয়ান এতে রাজি তো হয়ে যায়, কিন্তু সে জানে না কোনো ফান্ড ছাড়াই এভাবে কিভাবে ম্যানেজ হবে। তার ওপর ইয়াংলু মার্শাল আর্টস সম্পর্কিত পারফরমেন্সের আইডিয়াও জিয়ানকেই ভাবতে বলে। এদিকে শাও অ্যাঙ্কর কস্টিউমের ম্যানেজমেন্ট নেওয়ার অজুহাতে জিয়াচির কাছে যাওয়ার চেষ্টা করছিল। আর জিয়াচি যতটা সম্ভব নিজেকে তার থেকে দূরে রাখার চেষ্টা করছিল। এই সময় সে শাওকে বোঝায় যে জিয়ানের মার্শাল আর্ট নিয়ে সরাসরি মজা করা ঠিক না। যদি কেউ কারো স্কিল দেখাতে বাধা দেয় তাহলে সেটা একবারই ঠিক নয়। আসলে জিয়ান সেই পারফরমেন্সের জন্য অনেক পরিশ্রম করছিল রাতে। এখন জিয়ান তার পারফরমেন্সের জন্য আইডিয়া নিয়েও চিন্তিত ছিল। তার ওপর সে শাওয়ের ওপর রাগান্বিত ছিল, কারণ সে মার্শাল আর্টকে ওল্ড ফ্যাশন বলছিল। তখন শো থেকে সে জানতে পারে যে একসময় শাও আর ইয়াংলু কাপল ছিল, আর ব্রেকআপের পর প্রতিশোধ নিতে শাও স্পোর্টস ডিপার্টমেন্টের সব পারফরমেন্স বারবার ক্যান্সেল করছিল। ইয়াংলু যদিও স্পোর্টস ডিপার্টমেন্টের হেড, কিন্তু শাও কালচারাল ডিপার্টমেন্টের হেড, তাই ক্ষমতা তার কাছেই বেশি ছিল। ক্ষমতা যদিও শাওয়ের হাতেই ছিল, কিন্তু তাদের ব্রেকআপের মাঝে জিয়াচি জড়িয়ে পড়ছিল। আর এখন শাও জিয়াচিকে ফিরে পাওয়ার জন্য সবকিছু করার চেষ্টা করছিল, যা জিয়ানও জানতো।
ঠিক তখনই ফিনি জিয়ানকে মার্শাল আর্ট পারফরমেন্সের জন্য উইমেন সেলফ ডিফেন্সের আইডিয়া সাজেস্ট করে। এইভাবে জিয়ান তার মার্শাল আর্ট স্কিলও দেখাতে পারবে আর মেয়েদের সেলফ ডিফেন্সও শেখাতে পারবে। এই আইডিয়াটা কলেজের জন্য অনেক ইউনিক ছিল, আগে কখনো কেউ এটা ব্যবহার করেনি। জিয়ানেরও এই আইডিয়াটা ভালো লাগে। পরের দিন এই ব্যাপারে ইয়াংলুকে জানায়, তারও এটা ভালো লাগে। কিন্তু কলেজ প্রেসিডেন্ট তার ফোন পর্যন্ত ধরে না, ফলে ফান্ড পাওয়া তো দূরের কথা, আর ফান্ড ছাড়া তারা কোনো ভেন্যুতেই পারফর্ম করতে পারবে না। তখনই ইয়াংলু ভেন্যুর ব্যবস্থা করতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে জিয়ানকে কলেজে থাকা রেসলিং প্র্যাকটিস রুমে নিয়ে আসে। কলেজে এখন ইয়াংলু ছাড়া আর কোনো রেসলার ছিল না, তাই রুমটা এখন স্টোরেজ রুমে পরিণত হয়েছে। কিন্তু এখন তারা এটাকেই মার্শাল আর্টস ক্লাব রুম বানাতে পারবে। এই রুমে তাদের সেলফ ডিফেন্স পারফরমেন্স হবে। ইয়াংলু এরপর জিয়ানকে রুমটা পরিষ্কার করতে বলে এবং নিজে মার্শাল আর্টস ক্লাবের জন্য স্পন্সর খুঁজতে বেরিয়ে যায়। কিছু সময় পর জিয়ান আর লিলি তার সেলফ ডিফেন্স প্রোগ্রাম নিয়ে কলেজে ফ্লায়ার বিতরণ করছিল। তখনই টিন সেখানে আসে আর তার মনে হয় ফ্লায়ারটা অনেক সিম্পল, তাই সে চায় তাদের ফ্লায়ারটা আরও আই ক্যাচিং বানাতে, যাতে বেশি সংখ্যক মানুষ পারফরমেন্স দেখতে আসে। কিন্তু জিয়ানের কাছে ইউনিক ফ্লায়ার বানানোর মতো ফান্ড ছিল না। তবে টিন তো কোনো টাকা চায়নি, সে ফ্রিতেই সাহায্য করতে চেয়েছিল। উপরন্তু সে তাদের মার্শাল আর্টস ক্লাবের জন্য স্পন্সরও করতে চায়। টিনের এমন গুরুত্বপূর্ণ সাহায্য দেখে জিয়ান তো খুবই খুশি হয়। তবে টিন প্রথমে তাদের ভেন্যুটা দেখতে চায়, তাই জিয়ান আর লিলি তাকে রেসলিং রুমে ডেকে নিয়ে যায়। ওটা এখন তাদের মার্শাল আর্টস ক্লাব ছিল। তারা যখন সেখানে থাকা জিনিসগুলো কালচারাল রুমে নিয়ে আসতে থাকে, তখন জিয়াজি তাদের দেখে ফেলে আর জিয়ান আর টিয়ানকে একসাথে মজা করতে দেখে সে হিংসা অনুভব করে। তাই সে জিয়ানকে মেসেজ করে জিজ্ঞাসা করে কলেজ শেষে তার কি প্ল্যান আছে। ঠিক সেই সময় শাও তার জন্য কফি নিয়ে আসে আর অ্যাঙ্করিং এর লাইন তার সাথে প্র্যাকটিস করতে শুরু করে। কিন্তু জিয়াচির মন বারবার জিয়ান আর টিয়ানের দিকেই চলে যাচ্ছিল। তখন শাও টপিক চেঞ্জ করে তার কাছে জানতে চায় পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে। তখন জিয়াচি তাকে বলে চোট লাগার পর থেকে সে তার স্বপ্ন পেছনে রেখে দিয়েছে, এখন তার কম্পিউটার কোর্সও ভালো লাগছে। কখনো কখনো অতীতকে ছেড়ে দেওয়াই ভালো। এদিকে টিন, জিয়ান এবং লিলি মিলে রেসলিং রুমটি ভালো করে পরিষ্কার করে, সেটা মার্শাল আর্টস ক্লাব বানিয়ে ফেলে। এরপর লিলি যখন তার হোস্টেলে চলে যায়, টিয়ান জিয়ানকে ডিনারে যেতে আমন্ত্রণ জানায়। কিন্তু জিয়ানের সেদিন সময় ছিল না, তাই সে তাকে প্রত্যাখ্যান করে। টিয়ান চলে যাওয়ার পর জিয়াচি তার জন্য খাবার নিয়ে আসে। জিয়ান অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই তারা দুজন মিলেই খাবার খেতে শুরু করে। খাবারের মাঝে জিয়ান টিয়ানের দিকে তাকাচ্ছিল, কারণ সে তার অনেক বিষয় সাহায্য করছিল। তখন জিয়াচি তাকে টিন থেকে সাহায্য নিতে মানা করে দেয়। সে জিয়ানকে বলে তার থেকে দূরে থাকতে। ঠিক তখনই টিয়ানো জিয়ানের জন্য খাবার নিয়ে সেখানে আসে। সে ভেবেছিল ডিনার না হোক, অত্যন্ত ওর সঙ্গে খাবার খেয়ে কিছু সময় কাটাবে। এখানে জিয়াচি তার আনা খাবার গ্রহণ করে, কিন্তু জিয়ানকে টিনের খাবার খেতে দেয় না। এরপর টিন সেখান থেকে চলে যায়। জিয়াচির এই আচরণে জিয়ানের কাছে খুবই অদ্ভুত লাগে। তখন জিয়াচি তাকে অজুহাত দেয় যে যদি সে দুজনের আনা খাবারই খায় তাহলে সে মোটা হয়ে যাবে। এই কারণে সে টিনের খাবার জিয়ানকে খেতে দেয়নি। পরের দিন শাওকে দেখি যে ওয়েলকাম পার্টিতে সব আয়োজন দেখছিল। তখন জিয়াচি তার অ্যাঙ্করের কস্টিউম পরে সেখানে আসে। তার কস্টিউম ঠিক করার অজুহাতে শাও তার কাছে যাওয়ার চেষ্টা করে। তারপর যখন কালচারাল গ্রুপের সবার ছবি তোলা হয়, তখন শাও এমনভাবে তার হাত ধরে রাখে যেন সে তার গার্লফ্রেন্ড হয়। জিয়াচিরও এটা ঠিক লাগে না, কিন্তু সে তখন কিছুই বলে না। অন্যদিকে জিয়ানের মার্শাল আর্টস ইভেন্টে কিছু লোক তাকে সাহায্য করতে আসে, যদিও সেখানে শুধু দুইজন মেয়ে এসেছিল। যখন জিয়ান মার্শাল আর্টসের স্কিল ফ্যানলিকে ডেমনস্ট্রেট করে, তখন সেই দুই মেয়ে ভয়ে সেখান থেকে চলে যায়, কারণ ডেমনস্ট্রেশন করার সময় জিয়ান ফ্যানলিকে জোরে ফ্লোরে ফেলে দেয়।
তখন জিয়ান জানে যে সেই দুই মেয়েকে তার এখানে সোয়ের রিকোয়েস্টে ডেকে আনা হয়েছিল যেন জিয়ান ডিমোটিভ না হয়। যদিও কেউই তাদের ইভেন্টে আসতে চায়নি, সবাই তাদের মার্শাল আর্টসকে বোরিং মনে করেছিল। এই সব কারণে জিয়ানের মন খারাপ হয়ে যায়। উপরে সে কলেজে গ্রুপে জিয়াজি এবং শাওয়ের একটি ছবি দেখে যেখানে সবাই তাদের পারফেক্ট কাপল বলছিল। এদিকে শাওয়ের ওয়েলকাম পার্টিতে স্টুডেন্ট ভরে গিয়েছিল, যার কারণে শাও অনেক খুশি ছিল। অন্যদিকে জিয়ান সাহস হারিয়ে ইভেন্ট বন্ধ করে চলছিল। ঠিক তখনই একের পর এক মেয়ে তার ইভেন্টে দেখতে শুরু করে। ইভেন্টে এত ছাত্রছাত্রী এসে যায় যে পুরো ঘর ভরে যায়। এরপর লিলি দরজা লক করে দেয় এবং জিয়ান মহিলা সেলফ ডিফেন্সের জন্য নিজের মার্শাল আর্ট স্কিল প্রদর্শন করতে শুরু করে। তার ডেমনস্ট্রেশনের কারণে ফ্যান্ডির খুব খারাপ অবস্থা হয়ে যায়। সে জিয়ানের হাতে বেশ বাজেভাবে মার খাচ্ছিল আর এখন অন্য মেয়েটিও ভয়ে ডেমনস্ট্রেশন করতে চাইছিল না। তখন টিন ইভেন্টের অংশ হতে রাজি হয়ে যায়। জিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরতে বলে। ঠিক সেই মুহূর্তে টিন জিয়ানকে হাক করে। ঠিক তখনই জিয়াজি সেখানে এসে পড়ে। তাদের এত ক্লোজ দেখে জিয়াজি রেগে যায় এবং টিনকে বসে যেতে বলে। তারপর সে নিজেই টিনের জায়গায় দাঁড়িয়ে জিয়ানকে হোল্ড করে। জিয়াজি যখন জিয়ানকে হোল্ড করে হেসে নিচ্ছিল, তখনই জিয়ান নিজের স্কিল দেখিয়ে তাকে খুব বাজেভাবে ফ্লোরে ছুঁড়ে ফেলে। এই ঘটনার পর শুধু জিয়াজিই নয়, সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কেউই ভাবতে পারেনি যে জিয়ান এতটা স্ট্রং হতে পারে। তারপর জিয়ান উইমেন সেলফ ডিফেন্সের নাম করে জিয়াজিকে ভালোভাবে পেটায়। এই সব ঘটনার মাঝে লিলি এবং ফিনি ভাবছিল যে ফ্যানলি জিয়ানকে দেখছে কারণ সে তার ক্রাশ, কিন্তু বাস্তবে ফ্যানলি ফিনিকে ভালোবাসার চোখে দেখছিল। এরপর তাদের ইভেন্ট সফলভাবে শেষ হয়। জিয়ান ঠিক করে তার পুরো টিমকে নিজের পক্ষ থেকে ডিনারে নিয়ে যাবে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে জিয়াজির কাছে শাওয়ের কল আসে যে তাকে একা দেখা করতে বলে। এ কারণে জিয়াজি জিয়ানের সাথে ডিনারে যায় না। এতে জিয়ান একটু কষ্ট পায়। এরপর জিয়াজি শাওয়ের সাথে দেখা করতে কালচারাল রুমে যায়, যেখানে শাও পিয়ানো বাজাচ্ছিল। জিয়াজি সেদিনের ঘটনাগুলোর জন্য শাওয়ের কাছে ক্ষমা চায়। এখানে আমরা জানতে পারি যে যখন তাদের ওয়েলকাম পার্টি শুরু হয়েছিল, তখন জিয়াজি মঞ্চে এসে অ্যাঙ্গিং শুরু করে এবং জিয়ানের উইমেন সেলফ ডিফেন্স মার্শাল আর্টস ইভেন্ট সম্পর্কে দর্শকদের জানিয়ে দেয়। সেই সাথে সে সবাইকে জিয়ানের ইভেন্টে যোগ দেওয়ার অনুরোধ করে। জিয়াজিকে এমন করতে দেখে শাও তার টিমকে বলে জিয়াজিকে স্টেজ থেকে নামিয়ে দিতে, কিন্তু ততক্ষণ অনেক স্টুডেন্ট জিয়াজির কথা শুনে ওয়েলকাম পার্টি ছেড়ে জিয়ানের ইভেন্টে যোগ দিয়ে ফেলেছিল। এই কারণেই হঠাৎ করে জিয়ানের ইভেন্টে অনেক স্টুডেন্ট এসে পড়ে। এইখানে শাও জিয়াজিকে তার সেই ভুলের জন্য ক্ষমা করে দেয়। সে জানে যে ইতিমধ্যে কলেজের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে নিয়েছে, তাই জিয়াজির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এরপর শাও একটি কবিতার কিছু লাইন বলে, যেখানে বলা হয় যে যদি ভালো জিনিসগুলোকে সময় মতো আঁকড়ে না ধরা হয়, তাহলে সেগুলো হারিয়ে যায় এবং পরে শুধু আফসোসই থেকে যায়। এর মাধ্যমে শাও বোঝাতে চায় যদি জিয়াজি সময় মতো তার ভালোবাসাকে গ্রহণ না করে, তাহলে সেটা তার জন্য ক্ষতি হবে। জিয়াজি এটা বুঝলেও এমনভাবে আচরণ করে যেন কিছুই বুঝতে পারেনি এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিলি জিয়ানকে টিনের নাম নিয়ে ঠাট্টা করতে থাকে। জিয়ান টিনের প্রতি ভালো ব্যবহার করছিল ঠিকই, কিন্তু তাকে ভালোবাসতো না। তখন লিলি তাকে ভালোবাসা নিয়ে লেকচার দিতে শুরু করে। লিলির মতে টিন সব দিক থেকেই পারফেক্ট ছেলে, আর যদি জিয়ান তার গার্লফ্রেন্ড হয় তবে সে অনেক লাকি হবে। এছাড়া এটা তো নিশ্চিত যে টিন জিয়ানকে ভালোবাসে, তাই সবসময় তাকে সাহায্য করতে প্রস্তুত থাকে। কিন্তু জিয়ান এখানে টিনকে নয়, জিয়াজির কথাই ভাবছিল। তার জিয়াজি আর শাওকে একসাথে দেখতে একদমই ভালো লাগছিল না। পরের দিন যখন জিয়াজি জিয়ানের সঙ্গে দেখা করে, তখন সে জানতে পারে যে জিয়ান টিনের সঙ্গে ডিনারে যাচ্ছে। এই খবর শুনে জিয়াজি হতভম্ব হয়ে পড়ে। আসলে জিয়াজিও এখানে এসেছিল জিয়ানকে ডিনারে আমন্ত্রণ করার জন্য। তো এরপর সে তাকে ডিনারে আমন্ত্রণ করবে কিনা তা আমরা পরের পর্বে জানতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো।